Assalamu alaikum everyone. This is Isha Janmi with you guys. Thank you so much for joining me and welcome to my class. তো আজকে আমরা পড়তে যাচ্ছি উইলিয়াম ব্লেকের নার্সের সং ইনোসেন্স পার্টের পোয়েম এবং এক্সপিরিয়েন্স পার্টের পোয়েম। আর এছাড়াও আমরা লন্ডন পড়ব, যেটা শুধুমাত্র এক্সপিরিয়েন্সই রয়েছে। তো চলো শুরু করা যাক। নার্সের সং ইনোসেন্স পার্টে এই সম্পর্কে যদি বলি, এখানে কিছু বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। তো তাদেরকে যে দেখাশোনা করে, যে নার্স, তিনি আর কি তাদের খেলাধুলা বেশ আনন্দের সাথে দেখতেছে, হাসতেছে। এরকম একটা সিনারি এখানে। মানে ওই নার্সের ভিতরে তার বাচ্চাদের যে খেলাধুলা, এই জিনিসটা তার কাছে ভালো লাগতেছিল। সে সব খুব আনন্দের সঙ্গেই দেখতেছিল। মূল কাহিনী হচ্ছে এতটুকুই। তো চলো দেখি যে কি কি আছে এখানে। নার্সের সং ইনোসেন্স। When voices of children are heard on the green, যখন মাঠের ভিতরে শিশুদের কলকাকলি মানে শিশুদের শব্দ শোনা যাচ্ছিল বা আওয়াজ শোনা যাচ্ছিল, অ্যান্ড লাফিং ইজ হার্ড অন দ্য হিল, এবং পাহাড়ের ঢাল থেকে তাদের কি হাসির শব্দ শোনা যাচ্ছিল। অ্যান্ড লাফিং ইজ হার্ড, এই হার্ড মানে হচ্ছে, দেখো এটা আমরা কিন্তু অনেকে হিয়ার্ড পড়তাম ছোটবেলায়, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে হার্ড। তো অ্যান্ড লাফিং ইজ হার্ড হুম। অন দ্য হিল, হিল হচ্ছে পাহাড়, পাহাড়ের উপর থেকে মানে হাসির শব্দগুলো আম, ভেসে আসছিল। মানে এলাকাটা হচ্ছে একটা উপত্যকা টাইপ এলাকা, যেখানে চারপাশে পাহাড় রয়েছে। তো হাসির শব্দগুলো কি পাহাড়ের সাথে এক একটার সাথে ধাক্কা লেগে আবার ফিরে আসছিল, এরকম একটা শব্দ আর কি। এরপর দেখো, মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল। এখানে এই লাইনটায় বলেছে, তখন নার্স মানে আমার আমার হৃদয়টি, আমার হৃদয় বলতে নার্সের কথা বলা হচ্ছে, তার হৃদয় মন আনন্দে ভরে ভরে ওঠে এবং তিনি পরম প্রশান্তি অনুভব করেন। অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল, এবং তার মানে আমার কাছে মনে হয়, নার্সের কথা বলতেছি, তার কাছে মনে হয় যে চারপাশের পৃথিবী, বাকি সব কিছু যেন এই আনন্দের সামনে শান্ত হয়ে গেছে। তার কাছে এটা মনে হয়। তিনি মূলত বাচ্চাদের যে এই কলরব বা বাচ্চাদের যে শব্দ, এগুলো শুনে তিনি আনন্দ উপভোগ করছিল, তিনিও অনুভব করছিল যে এই খেলাধুলার ভিতরে কতটা আনন্দ রয়েছে। এরপর দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা আমরা দেখতে চলেছি। দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন। এই নার্স হচ্ছে এই বাচ্চাদের দেখাশোনা করে। তো তিনি যখন দেখছে যে সূর্য অস্ত গিয়েছে, সে আর কি বাচ্চাদেরকে বলছে তোমরা ঘরে ফিরে আসো। দ্য সান ইজ গন ডাউন, সূর্য ডুবে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এখন বাসায় ফেরার কথা। তো বাচ্চাদেরকে সে ডাক দিল। অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, এবং রাতের যে শিশির, এটা পড়া পড়া শুরু হয়ে গেছে, তিনি একথাও বললেন। এবার বলছে, কাম কাম লিভ অফ প্লে, আসো আসো বা চলো চলো, খেলা ছাড়ো, অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এবং চলো আমরা ফিরে যাই বা বাড়ি ফিরে যাই। টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, যতক্ষণ না সকাল আসে, আকাশে যতক্ষণ না সকাল আসে ততক্ষণে আমরা চলো আবার বাড়ি ফিরে যাই। তিনি মূলত কি বাচ্চাদেরকে আবার নিয়ে যেতে চাচ্ছে বাসায় ফিরিয়ে। এই হচ্ছে প্রথম স্তবকে তিনি খেলার কথা বলছে, আনন্দের কথা বলছে, যেটা দেখে তার মন প্রশান্তিতে ভরে গিয়েছে। দ্বিতীয় স্ট্যান্জায় তিনি বলেছেন যে তোমাদের খেলাধুলা এখন শেষ করো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফেরা দরকার, যতক্ষণ না সকাল হয়ে আসে ততক্ষণ আমরা বাসায় থাকি, চলো, এটা বলছে। এরপরের দেখো, তাসনিম নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে না। আচ্ছা, দেখো, ও আচ্ছা, তো নাই এখন এখানে, ওর নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, দেখো, এই যে স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জা, নো নো লেট আস প্লে ফর ইট ইজ ইয়েট ডে, শিশুরা আর কি বলতেছে যে না না, আমাদের আরো কিছুক্ষণ খেলতে দাও, এখনো তো দিনের আলো আছে। সন্ধ্যাবেলা একটা আলো থাকে না, আম, আলো ছায়া একটা যে আলো থাকে সন্ধ্যাবেলায়, আহ, তো সেই আলোর কথা বলছে যে এখনো আলো রয়েছে, দিনের আলো রয়েছে। বিসাইডস ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই, তো সন্ধ্যাবেলা কি করে, পাখিরাও তো উড়ে উড়ে বাসায় ফিরে আসে, ঠিক না? আহ, তো সেটা আর কি বলতেছে যে এছাড়াও দেখো,
তাছাড়া আকাশের দিকে তাকাও, ইন দ্য স্কাই, বিসাইডস দ্য ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই, আকাশের দিকে দেখো যে ছোট ছোট পাখিরা এখনো উড়ছে। অ্যান্ড দ্য হিলস আর অল কভার্ড উইথ শিপ, এবং দেখো পাহাড়টা যে রয়েছে সেখানে কি ভেড়ার আহ ভেড়ার কি বলে পাল, ভেড়ার পাল রয়েছে। আহ তুমি দেখো এগুলো, বা ঘুরে বেড়াচ্ছে, এগুলো চড়ে বেড়াচ্ছে। তার মানে কি, এখন পর্যন্ত প্রকৃতি কিন্তু এখনো সচল, তাই তাদের খেলার সময়ও শেষ হয়নি। এটা আর কি বাচ্চারা বোঝাতে চেয়েছে। এরপর নার্স কি বললো, ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে, ঠিক আছে ঠিক আছে, যাও এবং খেলো, টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে, যতক্ষণ না আলোটা শেষ হয় ঠিক ততক্ষণ খেলো। মানে নার্সও তাদের সাথে সায় দেয়। এটা আসলে ছোটবেলার স্মৃতি মনে করাই দেয় এই কবিতাটা, কারণ আমরা ছোটবেলায় যখন বাইরে খেলতাম বিকালবেলা, তখন সবাই আর কি বলতাম আরেকটা দান খেলা যাই, আরেকটা দান খেলা যাই, সন্ধ্যা হইলেও বলতাম আরেকটা দান খেলা যাই। মানে খেলার প্রতি এতটা আগ্রহ ছিল সবার এবং আনন্দের সাথে আমরা খেলতাম। তো সেই জিনিসটা আসলে মনে করাই দেয়। আর এখানের যে নার্স রয়েছে তিনি একজন বড় একজন লোক, কিন্তু তারপরেও কি তার ভিতরে এই যে অবুঝ মনের যে আনন্দর যে অনুভূতি, সেই আনন্দটা এখনো তার ভিতরে রয়েছে। তাই কি এই এই তার এই কবিতাটা মানে এই অনুভূতিটা কি অবুঝ অংশে, মানে ইনোসেন্স পার্টে। তো এখানের যে নার্স, তিনি বাচ্চাদের যে আনন্দ উপভোগ করার যে সময়টা, সেটা তিনি খুব ভালোভাবেই অনুভব করতেছেন এবং তার কাছে ওগুলো ভালো লাগছে। এবার দেখো, দেন অ্যান্ড দেন গো হোম টু বেড, এরপর তিনি কি বলছেন যে এবং পরবর্তীতে তোমরা ঘরে বিছানায় ফিরে যেও। দ্য লিটল ওয়ান্স লিভড অ্যান্ড শাউটেড অ্যান্ড লাফড, এরপর কি শিশুদের অনুমতি পাওয়ার সাথে সাথে তারা কি করলো, খুশিতে লাফিয়ে উঠলো এবং চিৎকার করলো এবং হেসে উঠলো। ঠিক আছে, লিটল ওয়ান্স লিভড অ্যান্ড শাউটেড অ্যান্ড লাফড, লিভড মানে লাফিয়ে ওঠা, শাউটেড হচ্ছে চিৎকার করা, লাফড হচ্ছে হেসে দেওয়া। অ্যান্ড অল দ্য হিলস অ্যাকর্ড, এবং সমগ্র হিলস কি করলো, এর প্রতিধ্বনিত, মানে এই যে শব্দের এর প্রতিধ্বনি করলো। ঠিক আছে, তো এখানে যদি আমি সম্পূর্ণ কবিতার কথা বলি, এই কবিতাটিতে শিশুদের যে খেলার অধিকার এবং তাদের যে একটা নিষ্পাপ আনন্দের প্রতি একজন বড়দের যে সহনশীলতার বহিঃপ্রকাশ, সেটা এখানে ফুটে উঠেছে। যেমন এখানের যে নার্স, তিনি একজন বড় একজন লোক যে হচ্ছে তাদের অভিভাবক হিসেবে কাজ করছে। তো তিনি কি তাদের খেলার সাথে সায় দিয়েছে। তো এখানে প্রকৃতি এবং শিশুদের যে উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়, তো সেই বিষয়টাই তুলে ধরেছেন আমাদের উইলিয়াম ব্লেক কবি। তো এই কবিতার কোনো কোশ্চেন আছে, দেখো তো। এটা হচ্ছে যে এই মানে সময় কোনটা বুঝাইছে, এই সন্ধ্যার সময়, তাই না? হ্যাঁ, সন্ধ্যার সময়ের যে কথাটা। সন্ধ্যার সময় হয়েছে তুমি আসো, হ্যাঁ, সূর্য খেলতে আসো, ডোবার তো পরও বলছে একটা যে আলো না। থাকে না। হুম হুম। আচ্ছা। সন্ধ্যার সময় মানে আর বাচ্চারা খেলতে ছিল, তো খেলার শেষ সময় যখন সূর্য ডুবে হুম, যায় তখন আর কি নার্স গিয়ে ওদেরকে ডাকতে যায় যে তোমরা ফিরে আসো, ঘরে ফিরে আসো। তখন বাচ্চারা বলে যে না, আমরা আরেকটু খেলি, এই কথাটা বলে। এরপরে উনি উনি করে মানে আরো রিকোয়েস্ট করে যে আমাদেরকে আরেকটু থাকতে দাও, দেখো আকাশে পাখি উড়ছে, ভেড়ারা এখনো পাহাড়ের মানে পাহাড়ে চড়ে বেড়াচ্ছে। তো দিনটা তো এখনো জাগ্রত, তো আমাদেরকে আরেকটু খেলতে দাও। বুঝতে পারছো, এখনো তো অন্ধকার হয় নাই। এই কথাটা আবার বাচ্চারা রিকোয়েস্ট করে এই স্টানজে। প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে বাচ্চাদের যে খেলার আনন্দ, সেই আনন্দ এবং নার্স যে সেটা দেখে আনন্দ উপভোগ করছে সেই বিষয়টা। দ্বিতীয় স্ট্যান্ডার্ড নার্স তাদেরকে ডাকতেছে যে চলো ঘরে ফিরে আসো। তৃতীয় স্ট্যান্ডার্ড বাচ্চারা তাদেরকে রিকোয়েস্ট করতেছে আমাদেরকে সময় দাও খেলতে আরো। এরপর ফোর্থ স্ট্যান্ডার্ড নার্স বলল ঠিক আছে তোমরা খেলো, এবং বাচ্চারা কি আনন্দিত হলো, খুশিতে লাফিয়ে উঠলো, চিৎকার করলো এবং হেসে দিল। বুঝছো, আর সেই শব্দগুলো কি পাহাড়ের চূড়া থেকে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো এরকম। বুঝছো, তারপরে যে নার্স বলতে এখানে কে, কোন নার্স বোঝানো হচ্ছে আসলে, এই যে নার্স হচ্ছে ছোট পরিচারিকা বাচ্চাদের পালে বাচ্চাদের। ওইটা? ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চাদের পরিচারিকা, তাদেরকে ও, দেখাশোনা করে এরকম। বুঝছো, নার্স হচ্ছে পরিচারিকা, মানে ওই বাচ্চাদেরকে দেখাশোনা করে বা তাদের অভিভাবক তিনি। এখন এটা কি অনাথ আশ্রমের কথা বলেছে নাকি কোনো একটা বাসার কথা বলেছে, এটা আসলে ক্লিয়ার না। কিন্তু যেভাবে নার্সের কথা বলা হচ্ছে তাতে তো মনে হচ্ছে কোনো একটা অনাথ আশ্রমের কথাই বলা হচ্ছে, যেহেতু নার্স এখানে কেয়ারটেকার, ঠিক না? হুম, আর হুম, যদি হতে পারে। অথবা কোনো স্কুলও হইতে পারে, কারণ খ্রিস্টানদের তো চার্চের আন্ডারে অনেক স্কুল থাকে, সেখানেও তো নার্স থাকে বাচ্চাদের দেখাশোনা করার।
আর সেখানে অনেক ভালো ভালো ফ্যামিলি থেকেও পড়াশোনা করতে যায়। তো সেরকম একটা প্লেসও হইতে পারে, যা কিছুই হইতে পারে। হ্যাঁ, বুঝছেন? তার আমরা এক কাজ করি, এটা সার্চ দিয়ে দেখি যে এটা কবি কি বুঝাইছেন। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি নাকি? স্ক্রিন গুগল কি দেখা দিলেই যাচ্ছে? হয়। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যে চ্যাট জিপিটিতে ঢুকতেছি এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যালো। আচ্ছা আমাকে দাঁড়াও, তোরা কি ইংলিশে বলবো নাকি বাংলায়, এটাই ভাবতেছি। Can you please tell me who William Blake represent which nurse in Nurse in Nurse's song? ওকে আমার দেখো কথা নেই নে বেয়াদ, লিখতে হবে বুঝছো, কথা নিতেছ না। Caretaker who watches over the children while they play outdoors. Who is the nurse? The poem does not identify the nurse by name. She is simply a guardian, governess, or caretaker responsible for looking after the children. In Blake's time, wealthy families often employed nurses to supervise children. ও আচ্ছা, এখানে বলছে যে এই নার্স হচ্ছে একজন গার্ডিয়ান বা গভর্নেস, পরিচারিকা বা একজন কেয়ারটেকার, যে হচ্ছে বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিয়েছিল। তো উইলিয়াম ব্লেকের সময় যে ধনী পরিবারগুলো ছিল তারা বাচ্চাদের জন্য দেখাশোনার জন্য নার্স হায়ার করতো, বুঝছো? তো সেই নার্স এখানে। হুম, বলছি মানে বাচ্চাদের দেখাশোনার জন্য আর কি, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের দেখাশোনার খেলাধুলার সময়। জন্য তারা নার্স রাখতো ঘরে, মানে ধনী পরিবারের যে লোকজন আছে তারা। তো সেই নার্স এখানে হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছো? আচ্ছা, এরপর তাহলে নেক্সট নেক্সট ক্লাসে আমরা যাচ্ছি, মানে নেক্সট নেক্সট কবিতায়। এখন দেখো নার্সের সং এক্সপিরিয়েন্স। প্রথম প্রথমটা আমরা জানলাম কি, যে ওখানের যে নার্স সে খুব বাচ্চাদের যে খেলাধুলা দেখে আনন্দিত হচ্ছিল, কিন্তু এখানের যে নার্স তিনি খুবই বিরক্ত, বুঝছো? তার কাছে মনে হয় যে খেলাধুলা সব টাইম ওয়েস্ট। তার মানে কি, তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক, মানে তার জীবনে এত হতাশা এবং বিরক্তি রয়েছে যে তার ওই খেলাধুলা তার কাছে বিরক্ত লাগতেছে। মনে করো একজন মানুষের মনে যদি শান্তি থাকে, তার কাছে ভালো কিছু দেখলেও শান্তি লাগে, কিন্তু এখানের যে নার্স তিনি এতটাই জীবন নিয়ে হতাশ, উদাস বা বলো চিন্তিত, সবকিছু মিলিয়ে তার এই খেলাধুলা আসলে ভালো লাগে না, তার কাছে মনে হয় ওয়েস্ট অফ টাইম। তো চলো আমরা কবিতাটি দেখি। এখানে এই যে প্রথম লাইন দেখো, when the voices of children are heard on the green and whisperings are in the dale, যখন সবুজ মাঠে শিশুদের খেলার শব্দ শোনা যায়, অ্যান্ড হুইসপারিংস, এইখান থেকে এই লাইনটার অর্থ আবার বলতেছি, এবং উপত্যকায় ফিসফাস বা গোপন কথা শোনা যায়। এখানে হুইসপারিং দিয়ে বোঝাচ্ছে কি জানো, যে বড়দের মনে শিশুদের যে খেলার প্রতি হিংসা বা সন্দেহ তৈরি হয়েছে সেই বিষয়টা। হুইসপারিংস আর ইন দ্য ডেল। তারপরে দ্য ডেজ, এখানে থেকে তুমি কি হুইসপারিংস বিষয়টা বুঝছো? হুইসপারিংস আর ইন দ্য ডেল এর কথাটা হচ্ছে, বুঝাইছে এটা যে বাচ্চারা যখন খেলাধুলা করে, তো অনেকে বড়রা বিরক্ত ফিল করে। তো এখানের যে নার্স রয়েছে সে বিরক্তের সাথে সাথে হিংসাও করতেছে। এই অর্থটা বোঝানোর জন্য হুইসপারিংস ব্যবহার করছে, কারণ একজন ব্যক্তির সামনে বসে তুমি যদি ফিস ফিস করে কথা বলো, সে কি বিরক্ত হবে না?
তো নার্স কি, এই বাচ্চাদের যে আনন্দের যে খেলাধুলা সেগুলো তার কাছে ওই রকম বিরক্তই লাগতেছে। তো এই বিষয়, এই যে সেন্সটা বোঝানোর জন্যই হুইসপারিংস ব্যবহার করা হয়েছে এখানে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হুম, হ্যালো। ওকে, হুম, এরপর দেখো, হুম। দ্য ডেজ অফ মাই ইউথ রাইজ ফ্রেশ ইন মাই মাইন্ড। দ্য ডেজ অফ মাই ইউথ, আমার যে যৌবনকালের বা ছোটবেলার যে দিনগুলো, রাইজ ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনে নতুন করে জেগে উঠলো বা মনে পড়লো। মানে এখানে নার্স কিন্তু তার নিজের কথা মনে করছে। মাই ফেস টার্নস গ্রিন অ্যান্ড পেল। এই যে তিনি, তার চেহারা কি হয়ে গেল? গ্রিন প্লাস পেল, এক কথায় মুখ ফ্যাকাশে হয়ে গেল। গ্রিন হয়ে উঠেছে মানে ঈর্ষার জন্য। গ্রিন সবুজ, সবুজ রং হয়েছে কেন? গ্রিন, গ্রিন উইথ এনভি, ঈর্ষা। ঈর্ষা বোঝায় গ্রিনের মাধ্যমে। মানে বাচ্চাদের আনন্দ দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং হতাশায় তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। পেল মানে ফ্যাকাশে। তিনি নিজের হারানো যৌবনের জন্য কষ্ট পায়। বুঝছো? এরপর দেন কাম হোম মাই চিলড্রেন, এরপর তিনিও বাচ্চাদেরকে ডাকতেছে যে ঠিক আছে এখন বাচ্চারা ফিরে আসো, দ্য সান ইজ গান ডাউন, সূর্য কি নিচে নেমে এসে, মানে সূর্য ডুবে গিয়েছে। অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, এবং রাতের শিশির জমতে শুরু করেছে। ইয়োর স্প্রিং অ্যান্ড ইয়োর ডে আর ওয়েস্টেড ইন প্লে, তোমাদের যে বসন্ত এবং তোমাদের যে দিন, এটা কি খেলার ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড ইউর উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ, এবং তোমাদের জীবনে যে শীতকাল এবং রাত, এগুলো দ্বারা এখান থেকে বুঝেছে, মানে তিনি সতর্ক করতে চাইছেন এই কথার মাধ্যমে যে, আচ্ছা, আম, এটা সেকেন্ড দাও, এই যে লাইনটা, ইয়োর স্প্রিং অ্যান্ড ইয়োর ডে আর ওয়েস্টেড ইন প্লে, এখানে তিনি বোঝাতে চাইছেন, শিশুদেরকে কঠোরভাবে বলে যে তোমাদের যে জীবনের বসন্তকাল এবং দিনের যে সময়টা তোমরা খেলাধুলা করে নষ্ট করছো। আর এর মাধ্যমে কবিতার, মানে এটি আগের কবিতার মতো খেলার উৎসাহ নয়, বরং এখানে খেলার প্রতি এক ধরনের অবজ্ঞা বা হতাশা প্রকাশ করেছে। বুঝছো? মানে নার্সের সঙ্গের যে ইনোসেন্স পার্টের যে কবিতাটা ছিল, তার মতে আনন্দ বুঝায় নাই, এখানে হতাশাটা তুলে ধরেছে বেশি। এরপরের লাইনে অ্যান্ড ইয়ার উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ, তিনি আরো সতর্ক করেন কি, যে তোমাদের যে এই খেলাধুলো, এগুলো ছদ্মবেশেই আসলে তোমাদের জীবনের অন্ধকার বা বার্ধক্যের দিনগুলো ধেয়ে আসছে। মানে এই দিনগুলো তো একটা সময় থাকবে না, এই জীবনটা শেষ হয়ে যাবে। এই মানে ছোটবেলার যে জীবনটা, আনন্দের যে দিনটা, এগুলো থাকবে না। এগুলো কি একটা সময় তোমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। এবং উইন্টার মানে কি, বছরের শেষ সময়টা উইন্টার থাকে না? তো উইন্টার হচ্ছে রিক্ততা, শুষ্কতা, মানে খারাপ একটা সময় বোঝায়, যে সময় গাছের পাতা ঝরে যায়, মানে ধ্বংসের একটা সময় বোঝায়। নাইট কি, নাইটও কি অন্ধকারের একটা, সেটাও কি জীবনের শেষ, মানে দিনের শেষ, মানে তো জীবনের শেষ বোঝায় আবার। তো এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে তোমাদের বার্ধক্যের দিন ফিরে আসছে। বুঝতে পেরেছো? তো এই জন্য আর কি মানে সতর্ক করে আবার শেষে তিনি। এই হচ্ছে আর কি নার্সেস সং এর এক্সপিরিয়েন্সের কবিতাটা। এটুকু বোঝা গেছে? এক ওইটা কথায়, ডিসগাইজ বলতে কি গেছে? এন্ড ইউর উইন্টার এন্ড নাইট ইন ডিসগাইজ, ডিসগাইজ বলতে তো ছদ্মবেশে দিতে। ডিসগাইজ ছদ্মবেশে, হ্যাঁ, ইন ডিসগাইজ মানে মানে তোমাদের। কোনটা ছদ্মবেশ আসলে, মানে হুম, এটা কি বুঝালো যে ছদ্মবেশ, কোনটা ছদ্মবেশ আছে আর মানে কি? এই যে খেলাগুলো, ছ- আহ, এই যে খেলার যে ছদ্মবেশে বেশি আসলে তাদের জীবনের অন্ধকার এবং বার্ধক্যের দিনগুলো ধেয়ে আসছে। বুঝছো? খেলার ছদ্মবেশ বেশি, কারণ এই যে খেলাধুলা করতেছে এর মাধ্যমে কি আস্তে আস্তে ওরা বড় হয়ে যাবে না? মানে ওরা তো মনে করতেছে যে হুম। খেলাধুলা করতেছে, এইটাই যেন সব। ছোটবেলায় আমরা মনে করি না খেলাধুলাই আমাদের জীবনের সব? বুঝছো? নাকি বুঝো নাই ওকে। এখন? মানে ওই বাচ্চারা কি খেলায় একদম মগ্ন হয়ে গেছে, তো তিনি বলতেছেন যে এই খেলার ছদ্মবেশেই তোমাদের জীবনের শেষ সময়টাও একবার চলে আসবে। এই কথাটা আর কি উনি বুঝাইছেন। আচ্ছা, এখানে দেখো, ওকে। মানে আর এই যে আমরা ইনোসেন্স কবিতাটা পড়লাম, সেখানে কি নার্স ছিল কি দয়ালু, এবং শিশুদেরা যে আনন্দ করছিল সেখানে সঙ্গী ছিলেন তিনি। আর এই এক্সপিরিয়েন্সের কবিতায় যে নার্স রয়েছে তিনি আসলে কি হিংসা করতেছেন, হিংসা অনুভব করছেন, তার ছোটবেলার কথা আচ্ছা আপু, ওই মনে যে পড়ে। আমরা কি ইন্ট্রোডাকশনটা করছিলাম, হুম, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, হুম, ইন্ট্রোডাকশন হ্যাঁ, সেটা কি? তো মনে করতে পারি।
এটা পড়ছিলাম নাকি আমরা হ্যাঁ হ্যাঁ ইন্ট্রোডাকশনটা? পড়েছিলাম, ইন্ট্রোডাকশন পড়েছিলাম। ভিডিও দেওয়া আছে ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা, আমি দেখে নেবো। আচ্ছা শোনো, তাহলে আমরা এখন কি করি, এই লন্ডনে চলে যাই। করব শুরু নাকি বেশি প্যারা হবে? হ্যাঁ, না সমস্যা নাই, এগুলো সহজ আছে। আচ্ছা, এই লন্ডন দেখো, লন্ডন কবিতাটা হচ্ছে উইলিয়াম ব্লেক লন্ডন শহরটাকে নিয়ে লিখছেন। তো উনি যখন ওই সময়কার লন্ডনের সময়টা একটু খারাপ যাচ্ছিল, তো সেই বিষয়টা তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এখন চলো পড়ি, তাহলে আমরা বেশি ভালো বুঝতে পারবো আগে বলার থেকে। তো লন্ডন বাই উইলিয়াম ব্লেক, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের কবিতা, তার সংস অফ এক্সপিরিয়েন্সের একটা কবিতা। আই ওয়ান্ডার্ড, আই ওয়ান্ডার থ্রু, এই THRO এরপর UGS রয়েছে, কিন্তু সেটা কমার মাধ্যমে বুঝাইছে যে ওখানে কিন্তু আছে থ্রু। আই ওয়ান্ডার থ্রু ইচ চার্টার্ড স্ট্রিট, মানে আমি লন্ডনের প্রতিটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, থ্রু ইচ চার্টার্ড স্ট্রিট মানে প্রত্যেকটা রাস্তা। এই চার্টার শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে সবকিছুই আইন এবং নিয়ম বা সরকারি নথিপত্র দ্বারা নিয়ন্ত্রিত এবং আবদ্ধ। বুঝছো? ওই যে রাস্তাগুলো রয়েছে লন্ডনের, সেগুলো কি আইনের দ্বারা পরিচালিত, এই জন্য চার্টার্ড বলেছেন তিনি। নিয়ার হোয়ার দ্য চার্টার্ড টেমস ডাস ফ্লো, এই টেমস নদী হচ্ছে, দেখো এটার উচ্চারণটা কেউ টেমস বলে, কেউ থেমস বলে, কেউ ডেমস বলে। এখন আমি সঠিক উচ্চারণ আমার জানা মতে টেমস, ঠিক আছে? তারপর যদি অন্য কোনো উচ্চারণ পাও তাহলেও জানাবা, কিন্তু আমি আমার জানা মতে টেমস। তাহলে দেখো, নিয়ার হোয়ার দ্য চার্টার টেমস ডাস ফ্লো, টেমস হচ্ছে নদীর নাম যেটা আহ, বয়ে যাচ্ছে। উম, এই যে রাস্তার কাছে, যে রাস্তায় উনি হাঁটছিলেন সেই রাস্তার কাছ দিয়ে বয়ে যাচ্ছে। মানে প্রাকৃতিক যে নদী টেমসও মানুষের তৈরি, আইনের গণ্ডিতে আবদ্ধ, তিনি এই কথাটা বলতে চাইছেন এখানে। এক কথায় রাস্তা তো আইনের দ্বারা আবদ্ধ, তার ভিতরে টেমস নদীও আইনের দ্বারা আবদ্ধ। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট, মার্ক ইন এভরি ফেস আই মিট, কবি মানে আমি, বা কবি, আমি বলতে কবিকেই বুঝাইছি, বুঝছো? কবি পথে যার সাথে দেখা করেছেন তাদের সবার মুখে একটি জিনিস লক্ষ্য করেছেন, এই যে মার্ক ইন এভরি ফেস আই মিট, প্রত্যেকের ফেসে তিনি লক্ষ্য করেছেন মার্কস অফ উইকনেস, দুর্বলতার চিহ্ন, মার্কস অফ দুঃখ কষ্টের ছাপ। বুঝছো? যাকেই তিনি দেখেছেন সবার চেহারায় কি ছিল, দুর্বলতা এবং দুঃখ কষ্টের ছাপ। ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, প্রতিটি মানুষের যে আর্তনাদ, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, প্রতিটি শিশুর যে ভয়ের যে কান্না, ইন এভরি ভয়েস ইন এভরি ব্যান, প্রতিটি কণ্ঠস্বর। এবং ব্যান তো বোঝো, যে ব্যান করে নিষেধ করে, সরকার থেকে অনেক কিছু ব্যান করা হয় না, ব্যান অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা বা নিষেধ করা কোনো কিছু বন্ধ করে দেওয়া। এবং প্রতিটি সরকারি যে নিষেধাজ্ঞা বা নিয়মের যে বেড়াজাল সেখানে কি দ্য মাইন্ড ফার্স্ট ম্যানাকেলস আই হিয়ার, তিনি কি কষ্ট অনুভব করেন, চাপা কষ্ট একটা তিনি অনুভব করেন। দ্য মাইন্ড ফার্স্ট মিরাকলস আই হিয়ার, মানুষ নিজের মনের ভিতর যে অদৃশ্য শিকল তৈরি করে নিয়েছে, অর্থাৎ কুসংস্কার, ভয় এবং সামাজিক যে বাধ্যবাধকতা রয়েছে, তা তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। বুঝছো? এক কথায় তিনি এই যে প্রত্যেকটা মানুষের কান্না, বাচ্চাদের যে ভয়ের সাথে আর্তনাদ, এবং প্রত্যেকটা মানুষের কণ্ঠ, এবং দেশের যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলোর ভিতরে তিনি অনেক কুসংস্কার, ভয়, সামাজিক বাধ্যবাধকতা, এগুলো সবই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, এটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। বুঝছো? এই কবিতাটা একটু হার্ড, হার্ড কিরকম বুঝতে পারলে আবার হার্ড না, কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, তাহলে বুঝতে পারবা প্রত্যেকটা লাইনের তাৎপর্য এবং কি বোঝাতে চেয়েছেন। আমি যখন এই কবিতাটা পড়েছিলাম তখন আমিও কয়েকবার পড়েছি, তারপরে আমি এর মূল বিষয়টা আত্মস্থ করতে পেরেছি। বুঝছো? এরপর দেখো, হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, এখন এখানে বলছে কি, কিভাবে চিমনি সুইপার্সরা কান্না করছে, মানে অল্প বয়সী যে চিমনি পরিষ্কার করা শিশুরা রয়েছে তাদের যে কান্নার শব্দ, তারা যে শ্রমের শোষণের শিকার, এগুলো নিয়ে বলতেছে যে তারা কিভাবে কান্না করছে। এভরি ব্ল্যাকনিং
চার্চ অ্যাপালস, গির্জাগুলো যেন তাদের এই অসহায়ত্ব দেখেও নীরব। বুঝছো, এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপালস, বরং তাদের নিস্পৃহতা গির্জার দেয়ালগুলোকে আরো কলঙ্কিত ও কালো করে তুলছে, এই কথাটা বুঝাইছে। অ্যান্ড দ্য হ্যাপলেস সোলজার সাই, হ্যাপলেস হচ্ছে মানে হেল্পলেস মানে অসহায়। হ্যাপলেস কেন লিখছে আমি জানি না, হয়তো আগের কোনো ইংলিশ, তো এটা পুরাতন ইংলিশ তো এই জন্য হয়তো শব্দটা এরকম। অসহায় সৈনিকদের যে দীর্ঘশ্বাস সেটাও শোনা যাচ্ছে। রানস ইন ব্লাড ডাউন প্যালেস ওয়ালস, সৈনিকের যে রক্তক্ষরণ রাজপ্রাসাদের যে দেয়ালে গড়িয়ে পড়ছে সেই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ এখান থেকে ভাবতে পারো যে রাজকীয় যে ক্ষমতার লড়াই বা যুদ্ধের যে যুদ্ধের কারণে যে বলি হয় সেটা আসলে কারা হয়? সৈনিকেরা। তাদের রক্তটা কি ওই রাজপ্রাসাদের দেওয়ালে গড়িয়ে পড়ছে তাদের কারণেই তো। ওই যে বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, সৈনিকের প্রাণ যায় না যেন কি, আহ প্রজাদের প্রাণ যায়, এরকম একটা কি যেন ডায়লগ আছে, বুঝছো? তো এই কথাটা অর্থটা কিছুটা ওই রকমেরই, যে যখন রাজাদের মধ্যে যুদ্ধ হয় তখন কি সৈনিকদের রক্ত ঝরে প্রাসাদের দেয়ালে। বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিটস আই হিয়ার, তবে মধ্যরাতের রাস্তায় আমি শুনতে পাই, মিডনাইট স্ট্রিটস আই হিয়ার মানে মধ্যরাতে রাস্তায় আমি শুনতে পাই, হাউ দ্য ইউথফুল হার্লটস কার্স। এই হার্লটস হচ্ছে যারা আর কি মেয়েরা যে দেহ ব্যবসা করে না, তো তাদেরকে বোঝানো হয়েছে এখানে। হাউ দ্য ইউথফুল হার্লটস কার্স, তরুণী যে যৌনকর্মী রয়েছে তাদের যে অভিশাপের যে শব্দ সেগুলো তিনি শুনতে পান রাত্রবেলা মধ্যরাত্রে। ব্লাস্ট দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার, তাদের এই যে অভিশাপ নবজাতকের যে চোখ চোখের ঝলকেও কলুষিত করে ফেলে না, কি বুঝাইতে চাইছে? ব্লাস্ট দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগস দ্য ম্যারেজ হিয়ার্স। আচ্ছা, এখান থেকে ম্যারেজ হিয়ার্স এই শব্দটা সম্পর্কে আমরা একটু জেনে আসি, ঠিক আছে? লন্ডন পোয়েম, ম্যারেজ, ম্যারেজ explain. Meaning of marriage here. Marriage also symbolizes love, life, union, and new beginnings. Here symbolizes death, decay, and destruction. এটা হচ্ছে একটা প্যারাডক্স অথবা অক্সিমরন, বিকজ ম্যারেজ অ্যান্ড হিয়ার্স নর্মালি ডু নট গো টুগেদার। এটা হচ্ছে কি প্যারাডক্স, কারণ কি বিপরীতধর্মী দুইটা শব্দ একত্রিত করে কবি লিখেছেন। ব্লেক বুঝিয়েছেন যে দ্যাট দ্য ইনস্টিটিউশনস অফ সোসাইটি স্পেশালি ম্যারেজ হ্যাভ বিকাম করাপ্টেড, মানে বিয়ের যে ব্যবস্থাটা সেটা আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আর্লিয়ার ইন দ্য স্ট্যান্জা হি মেনশনস দ্য ইউথফুল হার্লটস কার্স, এই যে হার্লটরা রয়েছে তারা রোগ ছড়াচ্ছে, দুঃখ কষ্ট ছড়াচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ইভেন ম্যারেজ হুইচ শুড বি এ হ্যাপি অ্যান্ড স্যাক্রেড ইনস্টিটিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ অ্যান্ড সাফারিং। বুঝছো, মানে তাদের এই কাজের জন্য যে রোগগুলো ছড়ায় সে কারণে বিয়ের বিষয়টাও আসলে আহ মৃত্যুর সাথে তুলনা করা হয়ে গেছে, এটা বুঝাইছে নাকি? সিম্বলিক মিনিং হচ্ছে দ্য ডেথ অফ লাভ অ্যান্ড ইনোসেন্স। ও আচ্ছা, এর মানে হচ্ছে ভালোবাসা এবং নিষ্পাপের যে বিষয়টা সেটা আসলে মৃত্যু, তার মৃত্যু হয়েছে। দ্য করাপশন অফ ম্যারেজ বাই সোশ্যাল ইভিলস, দ্য স্প্রেড অফ ডিজিজ স্পেশালি ভেনারেল ডিজিজ, দ্য মোরাল ডিকে অফ লন্ডন সোসাইটি। এই যে ম্যারেজ হিয়ার্স হার্স ইজ এ প্যারাডক্সিক্যাল ইমেজ ইন ব্লেকস লন্ডন, ব্লেকের লন্ডনের এই যে শব্দটা এটা হচ্ছে কি একটা প্যারাডক্সিক্যাল ইমেজ। ইট কম্বাইন্স দ্য আইডিয়াস অফ ম্যারেজ, এটা বিয়ের যে বিয়ে এবং মৃত্যু এই দুটোকে কম্বাইন করে বা মিশ্রণ ঘটায়, টু শো হাউ সোশ্যাল করাপশন, প্রস্টিটিউশন অ্যান্ড ডিজিজ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য পিউরিটি অ্যান্ড হ্যাপিনেস অফ ম্যারেজ। দ্য ইমেজ সিম্বলাইজেস দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে অফ লন্ডন সোসাইটি। তো মূল কথা হচ্ছে ম্যারেজ হিয়ার্স দুইটা কন্ট্রাডিক্টরি শব্দ। ম্যারেজ অর্থ হচ্ছে বিয়ে, হিয়ার্স অর্থ হচ্ছে মৃত্যু। তো তিনি বোঝাতে চেয়েছেন যে প্রস্টিটিউশনের কারণে তাদের যে বিয়ে নামক যে একটা মানে সংগঠন ছিল বা বিয়ে নামে যে একটা পবিত্র জিনিস ছিল সেটা আসলে মৃত্যুর সাথে এখন তুলনা করা হয়, এটার পতন ঘটেছে। মানে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে এটা একটা
মানে সমাজের যে নৈতিক পতন এবং প্রস্টিটিউশনের কারণে যে রোগ ব্যাধিগুলো হয় সেগুলো পবিত্র বিবাহ বন্ধনকেও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটা তিনি বোঝাতে চেয়েছেন। এরপর দেখো, আচ্ছা কবিতাটা শেষ এর ভিতরে মাত্র 4টা স্ট্যান্জা এটায়। তোমার কাছে বই আছে অনন্যা? হ্যালো? না, বই নাই এরকম বই। 4টা স্ট্যান্জা সার্চ আমার, দিয়ে দেখতে পারেন। দ্বারা দেখতেছি হুম। যে 4টা স্ট্যান্জা কিনা। পোয়েম বাই উইলিয়াম ব্লেক, মনে হয় 4টা স্ট্যান্জাই। হ্যাঁ হ্যাঁ, বলুন, চারটে stanza। হুম, পুরোটা চারটা লাগবে। স্ট্যান্ডার্ড। হুম। আচ্ছা তাহলে তো এই পুরোটা লাগবে। কবিতা, এই এ- stanza। এই হচ্ছে মূল কবিতা। তো তুমি কি বুঝতে পেরেছো? দেখো লন্ডন কবিতাটা তোমার বুঝতে আরো কয়েকবার হুম। নিজের পড়তে হবে, তাহলে তুমি শব্দগুলো লন্ডন বুঝতে বলতে পারবে। এখানে মানে লন্ডনের পরিস্থিতিটা তুলে ধরছে আর কি, হ্যাঁ যে ওই এখানে সময়ের তখনকার যে সময় কিরকম লন্ডনের পরিস্থিতি পরিস্থিতি, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময়টা ফুটিয়ে তুলেছেন কবি এখানে, বুঝছো? ওই যে উইলিয়াম ব্লেক, কোন এই যে কবি যেন? তিনি হচ্ছেন রোমান্টিক পোয়েট। উইলিয়াম ব্লেক হচ্ছেন কি রোমান্টিক, একজন রোমান্টিক পোয়েট। তবে তিনি মানে তাকে রোমান্টিক রোমান্টিক, এজের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ রোমান্টিক এজের। হুম। তিনি আসলে, দাঁড়াও আমি তোমাকে তার জন্ম মৃত্যু সালও বলছি। তিনি এই 1757 সালে জন্মগ্রহণ করেন এবং 1827 সালে মৃত্যুবরণ করেন। 69 বছর তিনি বেঁচে ছিলেন। আর হচ্ছে দেখো, 1798 সালে তো আম, এইটা শুরু হয়, রোমান্টিক এজটা শুরু হয়। তো তার ভিতরেও তিনি পড়েছেন, বুঝছো? আর রোমান্টিক এজের পূর্ববর্তী যে লন্ডনের অবস্থাটা, সেই বিষয়গুলো কিন্তু রোমান্টিক ভাবেই তিনি লিখেছেন। কারণ কি, রোমান্টিক কবিদের লক্ষণ ছিল এরকম যে তারা সহজ ভাষা ব্যবহার করবেন এবং সাধারণ মানুষের ভাষায় কবিতায় সুন্দরভাবে ওই সময়ের যে সোসাইটি বা তাদের অনুভূতি সেগুলো প্রকাশ করবেন। তো উইলিয়াম ব্লেকের যে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু ওভাবেই প্রকাশ করা হয়েছে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু খুব সহজ ছিল, না? খেয়াল করেছো সে বিষয়টা? প্রত্যেকটা সেন্টেন্সই সহজ ছিল, তোমরা বুঝতে পেরেছো? পড়তে পড়তে এমনিতেই বোঝা জি। যায়। তো আহ, এটাও একটা রোমান্টিক এইজের গুণ, বুঝছো? এই, আচ্ছা দাঁড়াও, উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা একটু সার্চ দেই। উইলিয়াম ব্লেক, কন্টেম্পোরারি সোসাইটি, কন্টেম্পোরারি সোসাইটি। দেখো যখন তোমরা লিখবা না, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওখানে কিন্তু রোমান্টিক এজ আসলে উইলিয়াম ব্লেকের এই কবিতাগুলো তুলে ধরতে পারবা চাইলে, বুঝছো? এই দেখো, উইলিয়াম ব্লেক প্রেজেন্টস কন্টেম্পোরারি সোসাইটি অ্যাজ করাপ্ট, অপ্রেসিভ অ্যান্ড আনজাস্ট। এর কারণ হচ্ছে কি, দাঁড়াও দেখছি, দুইটা দিছে, যে কোনো একটা নিবা। William Blake viewed contemporary society as corrupt and oppressive. He criticized child labor, poverty, social inequality, and the hypocrisy of the church and the failure of political institutions. His poems reveal sympathy for the oppressed and a desire for a more জাস্ট অ্যান্ড হিউম্যান সোসাইটি। মানে উইলিয়াম ব্লেকের কবিতায় বিশেষ করে ওই সময়কার সমাজ ফুটে উঠেছে, ওখানের যে দুর্নীতি ছিল এবং শোষণ ছিল সেই বিষয়টা, বাচ্চাদের যে নিয়ে কাজ করানো হতো, দারিদ্রতা, সামাজিকভাবে যে অসমতা এবং চার্চের যে ভণ্ডামি, সেই বিষয়গুলো তিনি আসলে তার কবিতায় তুলে ধরেছেন। এবং তার কবিতায় মূলত দয়া দেখানো হয়েছে শোষিত ব্যক্তিদের উপর, এবং তার একটা ইচ্ছা ছিল কি, যেন সবার প্রতি সঠিক বিচার হয় এবং মানুষের মধ্যে যেন মানবতা ফিরে আসে, এটাই তার ইচ্ছা ছিল, বুঝছো? কিন্তু তার ওই সময় সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশনটা দেখি। ইংল্যান্ড ইজ মার্ট,
শুধু এগুলোই দিতেছে, বুঝছো, যে ওই সময় অনেক দারিদ্রতা ছিল, কিন্তু কি কারণে, ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমি এটাই আমি খুঁজতেছিলাম। পড়ার সব পড়ার বিষয়ে কম বেশি লিখছি, কিন্তু ওই উইলিয়াম ব্লাড বিষয়ে লেখা হয়নি আর কি। তাই, দেখো, দ্য জানি না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রট ইকোনমিক গ্রোথ, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল না, শিল্প বিপ্লব, তো সেই কারণে আর কি ওই অবস্থাটা হয় মানুষের ভিতরে। আহ, যত কাজ বেড়েছে তত মানুষের উপর মানে অপরাধও বেড়েছে আর কি, দুর্নীতি বেড়েছে, মানুষের উপর অত্যাচার বেড়েছে। এবং ওই যে চিমনি সুইপার পড়েছে, সেখানে দেখেছো না, কলকারখানা বৃদ্ধি পাওয়ার কারণে চিমনিও বৃদ্ধি পেয়েছে, এই জন্য চিমনি পরিষ্কারের জন্য বাচ্চাদের লাগছে, কারণ ওইখানে বাচ্চারা ছাড়া বড়রা ঢুকতে পারবে না পরিষ্কারের জন্য, অবশ্যই চাইল্ড লেবার লাগবে। তো চাইল্ড লেবারের কারণে কি বাচ্চাদের জীবনটা দুর্বিষহ হয়েছে। তো কবি সেইগুলো ফুটিয়ে তুলেছেন তার কবিতার ভিতরে। বুঝতে পেরেছো? এই হচ্ছে মূলত যে কাহিনী। তো আজকের মতো আপু, এই একটা পর্যন্ত। কোশ্চেন ছিল, সময় কি হ্যাঁ আছে? বলো। হ্যাঁ তাড়াতাড়ি বলো, সময় আসলে বেশি ওই নাই। যে ওই যে হাউ হাউ ইজ দ্য টাইগার ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাম্ব, হ্যাঁ? এই কোশ্চেন, আবার এই কোশ্চেনটা আবার ঘুরে আসছে যে হাউ ইজ দ্য ল্যাম্ব ডিফারেন্ট ফ্রম দ্য টাইগার। এই দুটো কি একই নাকি বুঝি একটু নাই আমার তোমার করবি না? কথাটা। হাউ দ্য টাইগার